আমি সৌগত স্যার। তোমাদের আজকে আমি ক্লাস 11-এর যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিও। দেখো, পলিটিক্যাল সায়েন্সটা খুব মজাদার একটা সাবজেক্ট। তোমরা ক্লাস 11-এ ওই এমসিকিউতে যা করেছো করেছো, কিন্তু এবারে সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের পড়তে হবে, লিখতে হবে। মানুষের সব পড়া কিন্তু মনে থাকে না, তোমাদেরও সব কিছু মনে থাকে না। এবং বহু ছাত্রছাত্রী আছে যাদের কাছে পলিটিক্যাল সায়েন্স একদম মাথায় ঢোকে না, পৃথিবীর নাকি সব থেকে বিরক্তিকর একটা সাবজেক্ট। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা ফলো করো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স আমি গুলে খাইয়ে দেবো। তোমাদের প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ। তোমাদের এই চ্যাপ্টারের আমি সব থেকে যে পার্টগুলো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্টগুলো আমি শুধুমাত্র তোমাদের সাথে আলোচনা আমি করছি। এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর তোমরা আমার চ্যাপ্টারটা পুরোটা শোনবার পর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ক্লাস 11-এর কোনো ধরনের প্রাইভেট টিউটার রাখার দরকার নেই, ভরসা রাখো আমার ওপর। আমি যা যা প্রশ্ন দেবো কম বেশি সমস্ত স্কুলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তোমরা শেষ দিনে আমার কথা তোমরা মিলিয়ে নিও। প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নামই হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা। এই পার্টের প্রথম যে পার্টটা যেটা দিয়ে শুরু হচ্ছে তার নাম হচ্ছে আইন। মূলত আমাদের এই চ্যাপ্টারের মধ্যে তিনটে জিনিস খুব ভালো করে পড়তে হবে: আইন, স্বাধীনতা আর সাম্য। আমরা প্রথমে শুরু করব আইন, এবং প্রথম যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে আইন কি, আইনের উৎসগুলো কি, অর্থাৎ আইন কিভাবে তৈরি হলো। প্রথম কথা, আইন কি? আইন হচ্ছে কতগুলো নিয়ম কানুন। সোজা কথায় বলতে গেলে, ধরো তোমরা একটা স্কুলে পড়ো, সেই স্কুলের তো একটা কোনো না কোনো নিয়ম কানুন আছে, সেগুলি হচ্ছে স্কুলের আইন। আবার ধরো তুমি যে বাড়িতে থাকো, সেই বাড়িতেও কিছু নিয়ম নীতি থাকতে পারে। সকালবেলা 7টার সময় উঠতে হবে, 10টার সময় স্কুলে যেতে হবে, বিকালবেলা খেলাধুলা করবার সময়, সন্ধ্যাবেলা পড়তে বসবার সময়। স্কুলের আইনের মতন পরিবারেরও আইন আছে। তাই একটা রাষ্ট্রকে চালাবার জন্য বা একটা দেশকে চালাবার জন্য যে নিয়মগুলো তৈরি করতে হয়, বা যে নিয়মগুলো আমাদের দেশ বা রাষ্ট্র তৈরি করেছে জনগণকে শৃঙ্খলাবদ্ধ রাখবার জন্য, তাদেরকে আমরা বলছি হচ্ছে আইন। আইন কথার ইংরেজি অর্থ হচ্ছে ল। এবং মাথায় রাখতে হবে যে আইন আমাদের একাধিক ধরনের আছে। একটু টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে তোমরা বুঝতে পারবে। যেমন প্রকৃতির আইন আছে, সামাজিক আইন আছে, ধর্মের আইন আছে। কিন্তু আমরা এখানে যে মূলত যে আইনটার উপর কথা বলছি, আমাদের যে সিলেবাসে আছে, সেটা হচ্ছে মূলত রাষ্ট্রের আইন। তো এই রাষ্ট্রের আইন মানে সেই ধরনের আইন যে ধরনের আইনগুলো জনগণ সেই দেশে এক প্রকার মেনে চলতে বাধ্য, বা সেই আইন যদি লঙ্ঘন তারা করে, মানে ধরো না মানি, তাহলে সেই দেশে তোমাকে বিচারালয়ের শাস্তি পেতে হবে। যেমন আমাদের যা হয় স্কুলে, আমরা যদি স্কুলে যদি নিয়ম শৃঙ্খলা না মানি, তাহলে মাস্টারমশাইরা যেমন একটুকুনি বকে দেয়। কিন্তু এই আইনে, অর্থাৎ রাষ্ট্রের আইনে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে, তুমি যদি এই আইন যদি ভাঙো, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আইন ভঙ্গের জন্য তোমাকে সাজা পেতে হবে। তাহলে আমরা একটু ঝটপট আলোচনা করে নেব। সেটা হচ্ছে যে আইনের উৎসগুলো কি কি, হোয়াট আর দ্য সোর্সেস অফ ল। ল কিভাবে তৈরি হলো? দেখো, ল কিভাবে তৈরি হলো এটা নিয়ে মোটামুটি 4টে থেকে 5টা গুরুত্বপূর্ণ সোর্স আছে। সেগুলো কি? প্রথমেই হচ্ছে প্রথা। প্রথা মানে যে সমস্ত নিয়ম কানুন একটা সমাজে
দিনের পর দিন, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। মানে ধরো প্রথা, আমি যদি বলি যে আমাদের দেশে মেয়ের সাথে ছেলের বিয়ে হওয়ার পর মেয়েরাই কিন্তু সাধারণত ছেলের বাড়িতে গিয়ে থাকে। এইটা কিন্তু আমাদের দেশের একটা প্রথা। ভবিষ্যতে এই প্রথাটাই কিন্তু এক প্রকার আইনে পরিণত হয়েছে। আমরা এইরকম একাধিক দেশের যদি আইনের দিকে তাকাই, সেই আইনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীর প্রায় সব দেশের আইন কিন্তু তৈরি হয়েছে সেই দেশের প্রথাকে নির্ভর করে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে যদি প্রশ্ন আসে যে আইনের উৎসগুলো কি, তার প্রথম উৎসই হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রথা। দ্বিতীয় কথা, ধর্ম। আমরা দেখেছি যে তোমরা যদি একটু ওই মিডল ইস্টার্ন দেশগুলোর দিকে যদি তাকাও, মানে পাকিস্তান, ইসরায়েল, কাতার, অর্থাৎ যে মুসলিম যে দেশগুলো আছে, সেই দেশগুলো, বা আমরা বলতে পারি যে মুসলিম ধর্ম অবলম্বী যে দেশগুলো আছে, বা শুধু মুসলমানদের কথা আমি বলবো না, আমি খ্রিশ্চানদের কথাও বলবো, বা আমি বুদ্ধিস্ট কিছু কান্ট্রি আছে তাদের কথাও বলতে পারি। সেই সমস্ত দেশে বা পৃথিবীর একাধিক দেশ থাকতে পারে যে দেশগুলো তাদের কিছু আইন তৈরি করার ক্ষেত্রে ধর্ম অর্থাৎ ধর্মীয় অনুশাসনের প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে কিন্তু পেরেছি। অর্থাৎ ধর্ম যে সমস্ত আইন কানুনগুলো বানিয়েছে, সেই আইন কানুনগুলোই কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রের আইন তৈরি হয়েছে। এরপরে বিচারালয়ের সিদ্ধান্ত, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। বিচারালয়ের সিদ্ধান্ত মানে আইন কিন্তু তৈরি হয় আইনসভায়, কিন্তু সেই আইন এর বিচার করে হচ্ছে বিচারপতি। সেটা হয় কোথায়? কোর্টে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তাহলে কোনো বিচারপতি যদি কোনো রায় দেয়, সেইটাই কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতের বিচার কার্যের আইনের পরিণত হতে পারে। মানে ধরো তোমাদের একটা সামান্য ঘটনা বলি, যে ধরো আমাদের দেশে একটা নিয়ম আছে, সেই নিয়মটা 18 বছরের নিচে কোনো বালক বা বালিকা তাকে অন্য ধরনের সাজা দিতে হয়। অর্থাৎ তাদের বয়স কম বলে তাদেরকে কোনো গুরুতর সাজা দেওয়া হয় না, তাদেরকে হোমে রাখা হয়। কিন্তু এরকম হয়েছে, সেটা হচ্ছে যে একজন নাবালক সে গুরুতর একটা কোনো কাণ্ড ঘটিয়ে দিয়েছে। সেই সময় তাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই বিচার ধরো যদি কখনো করে ফেলে যে সে কাজটা সাবালকের মতন করেছে, তার বয়সটা যতই নাবালক হোক না কেন, তাই তার শাস্তিও হবে সাবালকের মতন। তাহলে এই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, সেই রায়টা কিন্তু ভবিষ্যতের আইন হয়ে গেল। এরপরের একটা কথা, সেটা হচ্ছে আমি যদি বলি যে আইনসভার উৎস কোথায়, তার প্রথম এবং অন্তিম কথা তোমাদের এটাই বলা উচিত, আইনসভার অন্যতম উৎস হচ্ছে পার্লামেন্ট। আইনের অন্যতম উৎস হচ্ছে পার্লামেন্ট। তার কারণ আমরা কোনো পাড়ায় চায়ের দোকানে কিন্তু আইন তৈরি করি না, আমরা কিন্তু আইন তৈরি করি আসলে আমাদের পার্লামেন্টে। তাই আমাদের কোনো আইন তৈরি করতে গেলে কিন্তু আমাদের পার্লামেন্টই হচ্ছে সব থেকে বড় উৎস। তোমাদের আমি বারে বারে বলছি যে এই ধরনের প্রশ্নটা, এই পার্টিকুলার প্রশ্নটা, অর্থাৎ আইন কি এবং আইনের উৎস কি, এই পার্টটা ভালো করে পড়তে হবে। এই চ্যাপ্টারের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে
খুব সাজেস্টিভ একটা প্রশ্ন নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। এই ভিডিওটা তোমরা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের পলিটিক্যাল সায়েন্সকে খুব সুন্দরভাবে সহজ ভাষায় তোমাদের সামনে আমি রাখবার জন্যই এই চ্যানেলটা খুলেছি। এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো।